আমাদের গপ্পজুজু চ্যানেলের যারা সদস্য হয়েছেন এবং জয়েন বাটনের মাধ্যমে অর্থ সাহায্য করে আমাদের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের গল্প পরপারের প্রেমিকা, লেখিকা তিনিতা। দেখেন দাদাবাবু, ভালো কথা কইতেছি, আজকে রাতখানা আমার সঙ্গে আমার ঘরে গিয়ে থাকবেন, চলেন। আহা, আজ যে কৌশিকী অমাবস্যা, এমন রাতে এই বাড়িতে থাকা উচিত হবে না। মফস্বলে চাকরি নিয়ে এসেছি। পৌরসভায় কাজ আমার। শহর থেকে নিত্য যাতায়াত করা সম্ভব নয় বলে এখানেই বাড়ি দেখতে হয়। মোটামুটি একটা বাড়িও পেয়েছি। আমারই এক সহকর্মী ব্যবস্থা করে দিয়েছে। বাড়ির বয়স 150 বছর, তার উপরে 50 বছর সেটা পরিত্যক্ত পড়ে আছে। এককালে এই বাড়ি ছিল এই এলাকার জমিদার বাড়ি। গোটা বংশ নির্বংশ হয়ে গেছে সেই জমিদারের। এখন সমস্ত প্রপার্টিটাই দূর সম্পর্কের আত্মীয়দের অধিকারে, কিন্তু তারা আর কেউই এখানে থাকে না। এদিক ওদিক ছড়িয়ে গেছে সবাই। আর রয়েছে এক কেয়ারটেকার। দুমহলা বাড়ির 12 মহলটাই এখন যা একটু বাসযোগ্য আছে, তা সেখানেই একটা ঘরে ভাড়া পেলাম আমি। ভাড়া নামমাত্র। সব দিক সুবিধা দেখে আমি উঠে এলাম তাড়াতাড়ি। আজই বিকেলে নতুন ঘরে এসেছি। আলাপ হলো করিমদার সাথে। সেই এখানকার কেয়ারটেকার। সারাদিন থাকে, যতটুকু দেখে শুনে রাখা যায় রাখে। দরজার সামনে জন্মানো আগাছা পরিষ্কার করে ঘাস ছিঁড়ে সে দিন কাটায়। আর সন্ধে হলেই ভিতর দিকের পাড়ায় নিজের বাড়ি চলে যায় সে। এখানে রাত কাটাতে নারাজ সে। আজকে রাতের খাবার আমি কিনে এনেছি, রুটি আর ডিম তরকা। সন্ধে সন্ধে খেয়ে নিতে বসেছি। করিমদা তখন বাড়ি যাবে। আমি বললাম, করিমদা রুটি খাবে? কি যে বলেন, এই সন্ধেবেলা কেউ খায়? আরে একটা রুটি তো, খাওই না। আচ্ছা দেন তবে। একটা প্লেটে তাকে রুটি আর তরকা দিলাম। আসলে আমার মতলব ছিল একটু গল্প করা। নতুন জায়গায় মন খুলে কথা বলার লোকের অভাব। করিমদার সাথে বন্ধুত্ব করব বলে তাকে বসিয়ে রাখা, কিন্তু তা আর হলো না। ঝটপট রুটি খেয়ে উঠে দাঁড়ালো করিমদা। বলল, আজ তবে যাই দাদাবাবু, কাল আবার আসবো। আর একখানা কথা, আজকে রাতটা ভালো নয়। এসে যখন পড়েছেন তখন সাবধানে থাকবেন। খবরদার, রাতে বাইরে বেরোবেন না ঘর ছেড়ে। কেন এমন কথা বলছো করিমদা? একেই আমি একা থাকবো, তার উপরে তুমি এরকম ভয় দেখিয়ে চলে যাচ্ছ। ভয় কি আর সাধে দেখাই গো বাবু, সত্যি বড় ভয় আছে এখানে। যাকে রাতের বেলা আর ওসব কথা বলবো না, আমি যাই। ও মা গো! করিমদা যাবার জন্য পা বাড়িয়েও আবার ঢুকে এলো ঘরে। একটা বিড়ালের ডাক শুনলাম। বাইরে বেরিয়ে যেতে গিয়ে, কেন দাঁড়ালে করিমদা? দাদাবাবু, আপনি আমার সঙ্গে আজকের রাতটুকু আমার ঘরে চলেন। হেথায় থাকার ঠিক হবে না। এসে গেছে, আপনাকে ছাড়বেনি গো। কার কথা বলছো? আমি এবার উঠে এসে করিমদার পাশ দিয়ে বাইরে তাকালাম। একটা হলুদ বাল্বে আলো জ্বলছিল। যদিও এখানে পাওয়ার খুবই কম, তবুও জিনিসটাকে দেখতে পেলাম। কুচকুচে কালো একটা বিড়াল। তার চোখ দুটো জ্বলছে সবুজ আগুনের মতো। আমার ঘরের মুখোমুখি দালানে বসে আছে সে। আমাকেই দেখছে নাকি? গাটা ছমছম করে উঠল। ঠিক এই সময় হঠাৎ একটা শব্দ শোনা গেল। কিসের আওয়াজ হলো ওটা করিমদা? আজ আর আমাদের কারো রক্ষা নেই গো দাদাবাবু, দরজা বন্ধ হয়ে গেছে। দরজা বন্ধ হয়ে গেছে মানে? বারমহলের দরজা বন্ধ হয়ে গেছে। দূর, তুমি আর আমি ছাড়া কেউ নেই এখানে। অত বড় লোহার পেটাই দরজাটা দুম করে বন্ধ করবে? আমি যাচ্ছি, দেখে আসছি কোথায় কি হলো। বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। ও দাদাবাবু, আপনি যাচ্ছেন কোথায়? যাবেন নে, শুনুন। করিমদা আমায় বাধা দেওয়ার চেষ্টা করল। যাবেন নে, শুনুন। কিন্তু পারল না। উল্টে সেও আমার পিছন পিছন এলো। দুজনেই এসে দেখি আজব কাণ্ড। সত্যি তো, দরজাটা বন্ধ হয়ে গেছে।
অথচ এই দরজাটা খোলাই ছিল। পুরনো দরজা বলে সহজে খোলা বা বন্ধ করা যায় না। করিমদা সকালে এখানে এসে গায়ের জোরে ঠেলাঠেলি করে রীতিমতো যুদ্ধ করে এই দরজাটা বাইরের দিক থেকে ধাক্কা মেরে এটাকে একটু সরাতে পারে। ওই হাত খানেকের মতো ফাঁকা হয় একটা, তার মধ্যে দিয়ে প্যাংলাকাঠি করিমদা ঢোকে আর বেরোয় প্রতিদিন। আজ বিকেলে পৌরসভা থেকে বেরিয়ে যখন আমার ওই সহকর্মীকে বললাম, আরে এই বেলা তাড়াতাড়ি বাড়িটা চলে যাও ভাই, এমনি ফাঁকা থাকে ওদিকে রাস্তাঘাট। তারপরে তোমাকে তো দিনের আলো থাকতে থাকতে চারপাশটা ভালো করে দেখে নিতে হবে নাকি? করিমদাকে সব বলে রেখেছি, সে সব সাফ সাফাই করে রেখেছে। তবু তুমি আর দেরি করো না, যাও যাও যাও, এই বেলা যাও। আচ্ছা সঞ্জীবদা, বলছিলাম যে করিমদা কে? আরে ওই তো বাড়ির কেয়ারটেকার। এখানে এসেছে তো, চা খেতে গেল মনে হয়। দাঁড়াও, ডেকে আনছি। সঞ্জীব একটু এগিয়ে যেতেই করিম এলো হাসি মুখে 3 কাপ চা নিয়ে। আরে আরে দাদাবাবুরা, এ নিন গরম গরম চা নিন, খেয়ে নিন। বোচার দোকানের চা, কলকাতার বাবু খেয়ে দেখুন, যা টেরেস্ট করে কি বলবো। সে নয় ঠিক আছে করিমদা, তার আগে এসো তো, তোমার সঙ্গে দাদাবাবুর একটু আলাপ করিয়ে দিই। এই যে ভাই তথাগত, এই হলো করিমদা, ওই বাড়ির কেয়ারটেকার। এই তোমাকে ওখানে নিয়ে যাবে। আগে বাবু চলেন, দেখবেন কেমন ঘর গুছায় রেখেছি। টাইম কলের জলে বালতি ভরে চাপা দিয়ে রেখেছি, আপনি কি হাত মুখ ধুবেন? বাহ, তুমি তো বেশ কাজের মানুষ করিমদা। বটেই তো, করিমদা খুব পাকা লোক। ওর ভয়ে ও বাড়ির ত্রিসীমানা কেউ মারায় না। সে কি, তার মানে? হ্যাঁ, বাড়ির দরজায় তালা পর্যন্ত দেওয়া হয় না, দিনে বা রাতে সব সময় খোলা থাকে। ও কথা কননি বাবু, বাড়ির দরজা আমি ছাড়া কেউ খুলতে পারেনি। বাবা গো, কল কবজায় মরছে পড়ে এমন আটকে গেছি, চোর কেন, তার বাপের 7 দিনেই দরজা খুলে ভেতরে ঢোকে। তাছাড়া জানেনি তো ও বাড়ি কেমন। থাক থাক করিমদা, নতুন বাবু ভয় পেয়ে যাবে। যাও তথাগত, এবার সন্ধে হয়ে আসছে, আর দেরি করো না, যাও। হ্যাঁ চলেন দাদাবাবু। কিন্তু তুমি ওটা কি বললে করিমদা? চলেন না, যেতে যেতেই কইছি। কিন্তু রাস্তায় সে আর কিছুই বলল না। আমি একটা খাবারের দোকান থেকে খাবার কিনলাম। করিমদা তারপরে আমায় নিয়ে এই বাড়িতে এসে ঢুকলো। যা বলার সবই সে এখানে এসে বলা আরম্ভ করেছে, আর তারই মধ্যে এই কাণ্ড। এ কি করে হলো করিমদা? চলেন দাদাবাবু, ঘরের ভিতর গিয়ে আমরা বসে থাকি, দেখি যদি প্রাণে বাঁচা যায়। কি বলছো আবোল তাবোল? চলো ঘরে চলো। বলে করিমদাকে নিয়ে এসে আবার ঘরে ঢুকলাম। করিমদা ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর সে ভয়ে হঠাৎ মাটিতে উবু হয়ে বসে ঠাকুরের নাম জপ করা শুরু করলো। হে হে মা দুর্গা, মা কালী, মা মনসা, ভোলে বাবা, রক্ষে করো, রক্ষে করো। আমি কিছুই বুঝতে পারছি না। যদিও ইতিহাসের ছাত্র ছিলাম, এই বাড়িটাও ঐতিহাসিক মনে হচ্ছে। সন্ধেবেলায় এমন সময় কত বছর আগে এই জায়গায় নিশ্চয়ই অনেক ঝাড়বাতি জ্বলতো। আচ্ছা, এটা তো বারমহল, এখানেই কি আসর বসতো? কেমন ছিলেন এখানকার জমিদার? মনে মনে এইসব কথা ভাবছি। হঠাৎ পিছন দিক থেকে চিৎকার করে উঠল সেই বিড়ালটা। আবার চমকে আমি পিছনে তাকালাম। এ কি, বিড়ালটা ঘরে ঢুকলো কখন? সবজে চোখ দিয়ে সে দেখছে আমায়। ঠাকুরের নাম জপ থামিয়ে করিমদা আমার কাছে সরে এলো, ঠকঠক করে কাঁপছে। আমি বললাম, করিমদা, ব্যাপারটা কি বলো তো, তুমি কি কিছু জানো? আগে জানি বাবু, আজ কৌশিকী অমাবস্যার রাত। হা ভগবান, আমি সে কেন আপনার এই বিকেলে থাকতে আমার সঙ্গে বাড়ি নিয়ে চলে গেলুম না? কেন, কি হয়েছিল এই রাতে? তুমি আমাকে সব কথা এখনো কেন খুলে বলছো না? বললে তুমি বিশ্বাস করবে না বাবু, আগের বাবুদেরকেও বলেছিলুম, তারাও বিশ্বাস করেনি। এককালে এই বাড়িতে অনেক অন্যায় হয়েছে। এখানকার জমিদার ছিল খুবই অত্যাচারী আর নিষ্ঠুর। নিত্য নতুন বাইজি নিয়ে এসে নাচের আসর বসাতো। এমন তো আরো অনেক জমিদারি করেছে তখন। হ্যাঁ, কিন্তু এই জমিদার ছিল আরো খারাপ।
নাচ শেষ হবার পর পছন্দ হওয়া বাইজিকে সে আর এই বাড়ির বাইরে বের হতে দিত না, তাকে চিরকালের মতো এখানেই রেখে দিত। তার মানে? মানেটা বড় খারাপ গো বাবু। আর সেই জমিদারের পাপের ফল ভোগ করছে সবাই এখনো। আর বংশ নির্বংশ হয়ে গেছে, একজনও বেটা ছেলে বেঁচে ছিল নি। তবুও সে মেয়ে মানুষের রাগ মেটেনি এখনো। সে হাতের কাছে পুরুষ মানুষ পেলে এ কি হচ্ছে? করিমদা, করিমদা! দেখো দেখো, সে এসে গেছে। রাম 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 রাম। করিমদা রাম নাম জপ করছে এবার। এ এ আমি চোখে কি দেখছি? চোখের সামনে কালো বিড়ালটা আয়তনে ক্ষণে ক্ষণে বাড়ছে। এক সময় দৃশ্যটা পাল্টে গেল আমার চোখের সামনে। 100 বছর আগের জমিদার বাড়ির আসরের দৃশ্য। জমিদার বীরনাথ চৌধুরী, হ্যাঁ ওই তো, জমিদার বীরনাথ চৌধুরী বসে আছে। সামনে সুন্দরী বাইজি বৈজয়ন্তী নাচছে। আহা, নাচ থামাও বৈজয়ন্তী বাই। আরে অনেক তো দেখলাম তোমার নাচ, আর ভালো লাগছে না। কেউ বাবুজি, আমার নাচ আপনার পছন্দ হচ্ছে না কেন? আরে না না, পছন্দ হবে না কেন, কিন্তু শুধু দূর থেকে এই দেখা দেখি আমার আর পছন্দ হচ্ছে না। মতলব? মতলব সারাঙ্গিয়া, তা বলছি তোমরা এখান থেকে এবার এসো তো বাবু। বলেই সবাই চলে গেল। বৈজয়ন্তী দাঁড়িয়ে লাল গোলাপের পাপড়ি বিছানো গালিচার উপর। তার ধপধপে সাদা দুটো পায়ের পাতায় আলতা পড়া, ঘুঙুর বাঁধা। এসো এসো বৈজয়ন্তী বাই, কাছে এসো। বাইজি ইঙ্গিতটা বোঝে সহজেই। সে পায়ে পায়ে এগিয়ে আসে। এবার কাছাকাছি আসতেই বীরনাথ উঠে দাঁড়ায়। মাথার উপর ঝুলতে থাকা ঝাড়বাতির আলোয় বৈজয়ন্তীর মুখ দেখছে সে বিভোর হয়ে। কি সুন্দর দুটো চোখ! চোখ তো নয়, যেন দেখে মনে হয় দুপাত্র ভরপুর সুরা পাশাপাশি রাখা আছে। বাইজিকে দেখতে দেখতে তার অপূর্ব সৌন্দর্যে পাগল হয়ে বীরনাথ অদ্ভুত গলায় বলে, তুমি খুব সুন্দর। এবার দেখো তো তোমার এই জিনিসটা সুন্দর মনে হয় কিনা। ये क्या? ये तो हीरे आंटी। হ্যাঁ, এটা তোমার। बहुत शुक्रिया जी। না না, শুধু শুক্রিয়া দিয়ে তো হবে না, আমার আরো কিছু চাই। যে হীরের আংটি আঙুলে পড়তে পড়তে বৈজয়ন্তী বলে, क्या? তোমাকে। छोड़िए छोड़िए, ছেড়ে দিন, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ুন। ছাড়তে তো আমি পারবো না ভাই। ছেড়ে দিলে তো তুমি আবার এখান থেকে চলে গিয়ে কাল আবার অন্য কারোর চোখে নেশা ধরাবে। তুমি যে খুব সুন্দর, তা আমি কি তোমায় ছেড়ে দিতে পারি বলো? আমি যে সৌন্দর্য ভালোবাসি। তুমি আমার কাছেই থাকবে চিরকালের মতো। তোমার এই রূপ যৌবন সুন্দর করে রেখে দেবো আমি। বৈজয়ন্তীর গলায় চাপা আর্তনাদ, সঙ্গে বীরনাথের উন্মত্ত হাসি। হাসতে হাসতেই বীরনাথ একটা সময় হাত সরিয়ে নিতেই কাটা গাছের মতো সুন্দরী বৈজয়ন্তীর মৃতদেহ মাটিতে গালিচার উপর পড়ল। ছমঝমিয়ে উঠল ঘুঙুর জোড়া। কি সুন্দর ঝাড়বাতি জ্বলছে এখন। ঘাগড়াটা দুলছে একটু একটু। চুমকি বসানো ওড়নাখানা সরে গেছে একপাশে। হাতির দাঁতের কারুকাজ যেন বৈজয়ন্তীর দেহের শোভা। আশ মিটিয়ে মিতবাইজির শরীর সৌন্দর্য দেখে নিয়ে হাঁক দিল জমিদার। এই কে আছিস? তোরা সব ভেতরে আয়। তারা সবাই ভিতরে ঢুকলো। তারপর শুরু হলো সেই মর্মান্তিক কাণ্ড। একটা একটা করে টুকরো হচ্ছে সুন্দরীর দেহ, আর সেই দেহ মাটির আড়ালে চাপা পড়ে যাচ্ছে মূর্তি হয়ে। সুন্দর সুন্দর অসংখ্য পুতুল তৈরি হলো মুহূর্তে। সেই সব পুতুল দেখে আমি বললাম, খুব সুন্দর হয়েছে, এগুলো আমার শোবার ঘরে সাজিয়ে রাখার ব্যবস্থা করো। রাতে এরা আমার কাছে আমায় ঘিরে থাকবে। আমার চাকর বাকরেরা শুনল আমার আদেশ, সেই মতনই কাজ হলো। পরদিন আমি যেন পরম সুন্দর সুখের সন্ধ্যায় নতুন বাইজির আসরে বসে গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে নাচ দেখছি। দেখে তারপর এক সময় রাত হলে ঘুমোতে গেলাম নিজের ঘরে।
ঘর জুড়ে অসংখ্য মাটির পুতুল আমার বিছানার পাশে সাজানো। আমি তাদের একটা একটা করে হাতে ধরে আমার বুকের উপরে রাখি আর ছুঁয়ে ছুঁয়ে দেখি তাদের। একটা পুতুলের স্বাদ মিটে গেলেই সেটা আছড়ে ফেলে দিচ্ছি। ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মাটির পুতুলগুলো। এমনভাবেই ফেলতে ফেলতে ঘুমে জড়িয়ে আসছে আমার চোখ। ঠিক তখনই আহ আহ আর্তনাদ করে উঠলাম আমি। এটা কি আমি, না একজন জমিদার? তার গায়ে সে যুগের পাঞ্জাবি, পুতুলটা তার উপরে চেপে বসেছে। তারপর ক্রমশ এগিয়ে আসছে, তার ছোট্ট ছোট্ট মাটির দুটো হাত টিপে ধরছে জমিদারের টুটি। ছটপট করছে জমিদার, চিৎকার করছেন তিনি, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। ধীরে ধীরে নিথর হয়ে গেল জমিদারের দেহ। এসব কি দেখলাম আমি? যেন নাটকের উপর হঠাৎ পর্দা পড়ে গেল। এ কেমন ব্যাপার করিমদা? করিমদা, ডাকলাম আমি। এইসব কি দেখছি? তুমি দেখলে করিমদা? হ্যাঁ, দেখছি, সব সত্যি দাদাবাবু, এমনই হয়েছিল। সেই জমিদার মশাই মারা গিয়েছিল ওইভাবে, তাতেও রক্ষে হয়নি। জমিদারের 4 ছেলে, তার মধ্যে 3 জন রাতে ঘুমাতে ঘুমাতে মারা গেছে, আর সবার ঘরে মাটির পুতুল পাওয়া গেছে পরদিন। শেষে জমিদার গিন্নি কামাখ্যা থেকে তার গুরুদেব তান্ত্রিক করটিনাথকে ডাকলেন। গুরুদেব একজন তান্ত্রিক। এখানে এসে কি সব যেন করলো সে। মহাযজ্ঞের শেষে গুরুদেব বলেছিলেন, পাপিষ্টার আত্মা এখানেই বন্দী হয়ে রইল। আমি তাকে বন্দী করে রেখেছি। এখানে সে মরেছে। এই জায়গা ছাড়া তার যাওয়ার আর কোথাও উপায় নেই। কিন্তু সে আর কারো ক্ষতি করতে পারবে না। অবশ্য যদি তার বন্দিদশা কেউ কাটিয়ে দেয়, তবে সে আবার প্রতিশোধ নেওয়া শুরু করবে। পুরুষ মানুষের উপর তার অনেক রাগ। সে শোধ নেওয়ার জন্য আবার ফিরে আসতে পারে। কিন্তু কোথায় বন্দি ছিল সেই নর্তকীর আত্মা? আর কেমন করেই বা তার বন্দিদশা কাটলো? সে যে আরেক গল্প। কৌশিকী অমাবস্যার রাতে যজ্ঞ করে গুরুদেব চলে গেলেন। কেটে গেল 1 বছর। তার পরের বছর এমনই এক কৌশিকী অমাবস্যার রাতে জমিদারের ছোট ছেলে বিপদ কেটে গেছে ভেবে সে আবার বাইজি এনে তুলল বাড়িতে। আর সেও সেই একই কাজই করল যে কাজ তার বাবা করে গেছে। সুন্দরী বাইজি মৃতদেহ সে খণ্ড খণ্ড করে কেটে আবার পুতুল গড়ায়। চাকরেরা যখন এই কাজ করছে, ঠিক তখনই একটা কাণ্ড হয়। এই যেখানে আমরা এখন বসে আছি, এই বারমহলের মাঝখানে কোথা থেকে যেন এক ঝাঁক বাদুড় এসে জোটে। তারপর সবার চোখের সামনে সেই বাদুড় থেকে জন্ম হয় একটা কালো বিড়ালের। সেই বিড়ালটা একাই কতগুলো জোয়ান লোককে আছড়িয়ে কামড়ে একেবারে শেষ করে দেয়। বাকি থাকে শুধু জমিদারের ছোট ছেলে। বিড়াল তাকেও রেহাই দেয়নি, তাকে পায়ে কামড়ে মাটিতে টেনে নিয়ে যায়। তারপর লাফিয়ে গায়ে উঠে টুটি কামড়ে ছিঁড়ে দেয় তার। কিন্তু এমন কি করে হলো? এ হওয়ার তো কথা নয়। জমিদার গিন্নির ছেলের মরা মুখ দেখে নিজে ছুটে যান গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার আর কেউ নেই। কিন্তু এরকম কি করে হলো গুরুদেব? আপনি আপনি তো স্বয়ং গিয়ে ব্যবস্থা করে এসেছিলেন গুরুদেব। সব শুনে ধ্যানে বসেন। ধ্যান শেষে তিনি বলেন, ওই বাড়িতে কোনো নারীর দেহে রক্ত পড়লে সেই বন্দি আত্মার মুক্তি হয়ে যাবে। এ কথা আমি তোদের বলে আসিনি, কারণ আমি জানতাম বারণ করা কাজ পরীক্ষা করার জন্য সবার আগে কেউ না কেউ করবে। তাই আমি গোপন রেখেছিলাম ব্যাপারটা। কিন্তু আমি এখন দেখছি তাই হলো। না না না, ও বাড়ির পুরুষেরা যে পাপ করেছে তার ফল তাদের পেতেই হবে। কয়েকজন দিয়েছে, এবার বাকিদেরও প্রাণ দেওয়ার পালা। আর শুনে যা, শুধু তারাই নয়, যে কোনো পুরুষ যে কৌশিকী অমাবস্যার রাতে ও বাড়িতে উপস্থিত থাকবে তাকেই প্রাণ দিতে হবে সেই আত্মার হাতে। কিছু করার নেই আমার। জমিদার গিন্নি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে।
তারপর এতক্ষণে কালো বিড়ালটা 4 গুণ বেড়ে গেছে। হঠাৎ সমস্ত আলো নিভে গেল। করিমদার আর উত্তর দেওয়া হলো না। সে আর্তনাদ করে উঠল। বিড়ালের নখের ধারে করিমদার গলা চিড়ে গেছে। এবার বিড়ালটা ঝাঁপিয়ে পড়ল আমার উপর। কিন্তু এ কি, আমার কোনো ক্ষতি করার আগেই সে নিজেই দারুণ যন্ত্রণায় চিৎকার করে উঠল। কি বলবো, আমি কিছু দেখতেই পাচ্ছি না। তবুও মনে হলো যে কে যেন নিঃশ্বাস ফেলছে। বন্ধ ঘরের ভিতরে একটা মেয়ের গলা। আমি খুব অবাক হলাম। বললাম, সাবধান, এখানে একটা হিংস্র বেড়াল আছে, তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। মেয়েটা হঠাৎ হেসে উঠল, বলল, বিড়াল নয়, ওটা আমি। কে? আমি বৈজয়ন্তী। নামটা শুনেই ধড়াস করে উঠল আমার বুকের ভিতরটা। দুঃস্বপ্নের মতনই এই ঘরে দাঁড়িয়ে এক মুহূর্ত আগে আমি যা দেখলাম তার মধ্যে তো এই নামটা ছিল। কাঁপা কাঁপা গলায় বললাম, বৈজয়ন্তী মানে? তুমি কি? হ্যাঁ, আমি সেই। কিন্তু কেনই বা তোমায় ছুতেই আমার এমন হচ্ছে? তুমি কে? তোমার নাম কি? আমি তথাগত রায়। ও, এবার বুঝেছি। তাই ভাবি হঠাৎ আমার কেন এমন হলো। আমি তো আজ কত বছর ধরে এখানে বন্দি হয়ে আছি, কিন্তু কখনো তো এমন হয়নি। আর আজ তোমার কাছে আসতে আমি যেন ছটফট করে উঠলাম। এত অস্থিরতা আগে কখনো আমি পাগল করে দেয়নি। আসলে এই সব হচ্ছে তোমার জন্য। সে কি, আমার জন্য কেন? কারণ আমি তো তোমার জন্যই পথ চেয়ে বসে আছি। সেই কত দিন ধরে অপেক্ষা করছি আমি শুধু তোমার জন্য। তুমি জানতে আমি আসবো? হ্যাঁ, আমি জানতাম। কিন্তু আমি তো কিছুই জানি না। তুমি কি করে এখানে এলে? যেভাবে আর সবাই এসেছে তাদের মতো এসেছিলাম আমি, কিন্তু তারা সবাই চলে গেছে। আর আমাকে ওরা যেতে দেয়নি। সেই তান্ত্রিক জোর করে আমায় এখানে বন্দি করে রেখেছে। আমার তো এখান থেকে কোথাও যাওয়ার উপায় নেই। তার মানে? বড় দুঃখের কথা সেটা। লখনৌ থেকে আমি এনেছিল এখানে জমিদার বীরনাথ চৌধুরী। তারপর সে আমাকেও ছাড়েনি। প্রতিশোধ আমিও নিয়েছি, কিন্তু আর আমার ভালো লাগছে না। আমি এবার মুক্তি চাই। বলে সে কেঁদে উঠল। আমি বললাম, কিন্তু তুমি তো শুধু তাদেরই নয়, নির্দোষ আরো অনেক মানুষকেই মেরে ফেলেছ। হ্যাঁ, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, পুরুষ মানুষ দেখলেই না আমার মাথা ঠিক থাকে না, রাগ হয়। তাই আমি। তাহলে আমায় মারলে না কেন? জানি না, তোমাকে আমি ছুতেই পারলাম না। আমার মনে হচ্ছে তুমি বোধহয় ঠিক ওদের মতো নও। আমি তোমায় মারবো না, মারতেই পারবো না। তোমার কাছে একটা জিনিস চাইবো। কি বলো? তুমি আমায় মুক্তি দেবে। আমি কিভাবে? আছে, তোমার উপায় আছে। যে তান্ত্রিক আমায় এখানে বন্দি করে রেখেছে সে বলেছিল, ছেড়ে দাও আমায়, আমি নির্দোষ, আমায় বন্দি করো না, আমায় মুক্তি দাও। না, আমি তোকে মুক্তি দিতে পারবো না। এরা আমায় ডেকে এনেছে, গুরু হয়ে তাদের বাঁচাবই। তাহলে আমার কি হবে? কি করে মুক্তি পাবো আমি? তুই অপেক্ষা কর। কোনোদিন যদি কোনো সৎ ব্রাহ্মণ তোকে করুণা করে ভগবানের কাছে তোর নামে প্রার্থনা করে, সে যদি তোর মুক্তি চায়, তাহলে সেদিনই তুই মুক্তি পাবি। আমার খুব কষ্ট গো। যৌবনে আমি অনেক চলেছি, এতগুলো বছর ধরে এখানে বন্দি। আমি এবার মুক্তি চাই। খুব মায়া হলো তার উপর।
সেই সঙ্গে একটা ইচ্ছেও হলো আমার। জেগে জেগেই যে স্বপ্নের মতো সত্যি ঘটনার দৃশ্যটা দেখলাম আমি একটু আগে, তাতে বৈজয়ন্তীর মুখ ঝাড়বাতির আলোয় বীরনাথ চৌধুরীর চোখে দেখেছি। কিন্তু এবার আমার ইচ্ছে হলো তথাগত রায় হয়ে নিজের চোখে কাছ থেকে দেখব বৈজয়ন্তীকে। তুমি আমায় দেখতে চাও? হ্যাঁ, কিন্তু বৈজয়ন্তী আমার মনের কথা বুঝলো কি করে? আমরা তোমাদের মনের কথা বুঝতে পারি। বলো বলো, তুমি আমায় দেখতে চাও তো? হ্যাঁ চাই। তুমি কত সুন্দর। আমি চাই তুমি তোমার সৌন্দর্য নিয়ে একবার আমার চোখের সামনে আগের মতো ফুটে ওঠো। আগের মতো? আগে আমি যাদের সামনে গিয়ে দাঁড়াতাম তাদের চোখে লোভ আর খিদে মেশানো থাকতো। তুমি কি তাহলে? না না, আমি তোমাকে সম্মান করি বৈজয়ন্তী। হয়তো 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 কি? আমার মনে মুহূর্তে কেমন যেন বাষ্প জমতে শুরু করলো। ভিজে যাচ্ছে মনের জমিটা, কিন্তু বৃষ্টি তো হয়নি। এক মুহূর্তে কি ভালোবাসা হয় কি জানি, মনে হলে হতেও পারে। প্রেমে পড়ার জন্য কোনো সময়ের সমীক্ষা হয় না। যখন তখন যেখানে সেখানে যেভাবে খুশি প্রেম আসে জীবনে। কিন্তু কিন্তু আমি যে আর জীবিত নেই তথাগত। আবারও মন পড়ে প্রশ্ন না করতেই উত্তর দিল বৈজয়ন্তী, তাহলেই বা, তবুও তো তুমি আছো। যেভাবেই থাকো, তোমার অস্তিত্বটা তো আর মিথ্যে নয়। তাই বুঝি। তবে তবে তুমি কি আমায়? জানি না, তুমি নিজেই বুঝে নাও। মুখ ফুটে না বলে আমি তাকেই দায়িত্ব দিলাম। হঠাৎই অন্ধকারেই আমার হাতের উপরে একটা ঠান্ডা কিন্তু খুবই কোমল হাতের ছোঁয়া পেলাম। হ্যাঁ, ভয় পেলে? না। তোমার কাছে এসেছি, তোমার হাত ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি একবার আমাকে দেখা দাও। বেশ, তবে দেখো। কথাটা বলা মাত্রই আমার চারপাশে জ্বলে উঠল হাজার আলোর ঝাড়বাতি। বাতাস ভরে গেল আতরের সুগন্ধে, আর বদলে গেল সব কিছু। চারপাশে শুধু ফুল আর শুধু রং। কোথাও এক ফোঁটাও অন্ধকার নেই, কিন্তু শুধু একই রকম রয়ে গেছি আমি আর আমার হাত ধরে দাঁড়িয়ে থাকা সে। বৈজয়ন্তী, তুমি তুমি এত সুন্দর। সামনে থেকে এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি, আর কখনো দেখব বলে মনেও হয় না। তার হাত ধরে দাঁড়িয়ে আমি জানি সে অশরীরী। কিছুক্ষণের জন্য নানা উপাদান সংগ্রহ করে সে ছায়ার শরীর ধারণ করেছে মাত্র, কিন্তু তাও আমি তাকে বড্ড বড্ড ভালোবেসে ফেলেছি। আর সেই সঙ্গে বুঝতে পারছি কত বছর আগের জমিদার বীরনাথ চৌধুরী কেন খুন করেছিল, কেন সে খুন করত এমন সব সুন্দরী মেয়েদের। ক্রমে বৈজয়ন্তী আমার আরও কাছে সরে এলো। আমার চোখে রাখলো সেই মাতাল চাহনির চোখ দুটি। গাঢ় গলায় সে বলল, তুমি খুশি হয়েছো তো? হয়েছি, কিন্তু আমার একটা অভিযোগ আছে। কি বলো? তোমার এত সুন্দর হওয়া উচিত হয়নি বৈজয়ন্তী। বীরনাথের হয়তো দোষ ছিল না। এত সুন্দর তুমি, সবাই নিজের কাছে রাখতে চাইতেই পারে। বৈজয়ন্তী মৃদু হাসে, কিন্তু তার পরক্ষণেই বলে, তবে কি তুমিও আমাকে বন্দি রাখতে চাও? তুমি কি আমায় মুক্তি দেবে না? তোমরা কি সবাই একরকম মিথ্যেবাদী? আমি কি মিথ্যে বলেছি তোমায়? এই যে বললে তুমি আমায় ভালোবাসো, ভালোবাসলে কি কেউ কাউকে বন্ধ করে রাখে? আমি তো তোমায় বন্ধ করে রাখবো বলিনি। আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার সৌন্দর্যকে নয়। কথাটা শুনে বৈজয়ন্তী শান্ত হলো। সে এবার আমার হাত ছেড়ে তার নিজের হাতের আঙুল থেকে একটা আংটি খুলে আমাকে পরালো। তারপরে বলল, এই সেই হীরের আংটি, এটা তুমি রাখো। বৈজয়ন্তী ছায়া হলেও আংটিটা কিন্তু 100% সত্য। অভিশপ্ত লগ্নে নিষ্ঠুর বীরনাথের দেওয়া সেই হীরের আংটিটা। এটা নিয়ে আমি কি করব? না না না, এ আমি নিতে পারবো না। তোমার আংটি তুমি রাখো। তোমায় রাখতে বলিনি, এটাই তো আমার মুক্তির চাবি। জীবিত থাকার সময়কার কিছুই আর আমার কাছে নেই, শুধু আমার একটা কাটা হাতের আঙ্গুল। এই আংটিটা সমেত মাটির পুতুলের মধ্যে পুড়ে রেখে দিয়েছিল ওরা, তাই আংটিটা এখনো আছে। এখানে আসার পর এটা খুঁজে পেয়েছি আমি, তাই এটাই আমার শেষ সম্বল। এটা তুমি নিয়ে যাও, গঙ্গার জলে এটা ভাসিয়ে দেবে।
সেই সময়ের সমস্ত কিছু শেষ হবে তবে, আর তাতেই পিছুটান থেকে মুক্তি পাবো আমি। আমার মন খারাপ করতে শুরু করলো। ওর মুক্তি পাওয়া মানে তো ওকে হারিয়ে ফেলা। কিন্তু তারপরে ভাবলাম সত্যি তো, ওর তো কোনো দোষ ছিল না। আমি বললাম, আজই ভোরে আমি যাব গঙ্গায়, ততক্ষণ তুমি একটু কষ্ট করো। বেশ। আমরা মুখোমুখি বসলাম। অন্ধকারে দেখতে পেলাম না কিছুই, কিন্তু বুঝতে পারলাম যে সে আমার সামনে বসে। আমি বললাম, করিমদার তো কোনো দোষ ছিল না, তাকে তুমি মারলে কেন? ও খারাপ লোক ছিল। তার মানে? চমকে বললাম আমি। এই বাড়ির এখনকার যারা মালিক তাদের একই জায়গাটা বিক্রি করে দিতে চায়, আর এক তরফ তা চায় না। তাই নিয়ে অশান্তি দুই তরফের। এক তরফকে ঠকিয়ে রাখার জন্য অন্যরা করিমকে হাত করেছে। এখানে যেই আসে তাকেই করিম গল্প বলে, ভয় দেখায়, আর রাতে বাড়ির পেছনে দরজা দিয়ে এসে করিমরাই তাদের খুন করে। করিম ও তার একটি সহকারী আছে, তাকেও তুমি চেনো, বাড়ির খোঁজ দিয়েছে সেই। হ্যাঁ, কার কথা বলছো? সঞ্জীব পণ্ডিত, সেও ওদেরই লোক। তারা খুন করে যায়, পরদিন সকালে সেটা রটে যায় ভূতের কাণ্ড বলে। কিন্তু আমি তো তোমাকে দেখলাম, মানে ওই কালো বিড়ালটাকে দেখেছো তো? কিন্তু সব সময় আমি সব করি না, সন্ধ্যের পর আমাকে অমনি দেখতে হয়ে যায়, আর তো কোথাও যাওয়ার উপায় নেই আমার, তাই এখানেই থাকতে হয়। করিমের ওপর আমার রাগ ছিল শুধু শুধু আমার ঘাড়ে দোষ চাপানোর জন্য। যারা আসল লোক তাদের তো আর পাবো না, তাই করিমের ওপরেই শোধ নিলাম। আমি যদি আজ ওকে না মেরে ফেলতাম তাহলে সকালে সবাই তোমাকে মরা দেখত। আমি বুঝতে পারলাম সে আমার প্রাণ বাঁচিয়েছে। ধীরে ধীরে ভোর হলো। সূর্যের আলোয় শেষবারের মতো ঝলসে উঠতে দেখলাম হীরের আংটিটাকে। তারপরে ভাসিয়ে দিলাম গঙ্গার জলে। আংটিটা জলে ডুবে যাওয়ার পর আমার মনটা হু হু করে উঠল। মনে হলো যেন আমার খুব কাছের কেউ চিরদিনের মতো কোথাও চলে গেল। কোথায় যাচ্ছে সে? অন্য কোনো পারে? সে আমার কে? প্রেমিকা? হতেও পারে। ভালো না বাসলে কেউ কি কারোর এত ভালো করতে পারে? তবে এখন আর সময় নেই, যাই, ঘর থেকে ব্যাগটা নিয়ে স্টেশনে যেতে হবে। সরকারি চাকরি মাথায় থাক, সবাইকে জানাতে হবে এ বাড়িতে অপদেবতার বাস। কোনো মতে প্রাণে বেঁচেছি নিজে, কিন্তু চোখের সামনে একজনকে মরতে দেখেছি। তারপর আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। জানি ঝঞ্ঝাট হবে, অবশ্য আমার চিন্তার কোনো কারণ নেই। পোস্টমর্টমে ম্যানুয়াল কিছু পাবে না ওরা। কিন্তু আমি যেখানেই যাই, তুমি ভালো থেকো, আমি তোমায় ভুলবো না। তুমি আমার প্রাণ বাঁচানো পরপারের প্রেমিকা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আরেকটি কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের ডেসক্রিপশন বক্সে মেল আইডি পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।